সেদিন রাতে অফিসের কাজ শেষ করে বেরোতে যাচ্ছি, ঠিক তখনই বিকাশ আমার টেবিলের কাছে এসে বলল, কি রে অপূর্ব, কাজ শেষ নাকি? হ্যাঁ রে, কাজ শেষ হলো। আজকে খুব চাপ ছিল। বন্ধু, এখনই তো যাওয়া চলবে না, বস যে তোকে ডেকেছে। বস ডেকেছে এখন? কি জন্য কিছু জানিস? তা তো জানি না, তবে বিশেষ দরকার আছে মনে হচ্ছে, তোকে তাড়াতাড়ি যেতে বলল। আবার নতুন কিছু কাজ দেবে কিনা কে জানে। আমি আর সময় নষ্ট না করে মনের বিরক্তি চেপে রেখে বসের ঘরের দিকে এগোলাম। মে আই কাম ইন স্যার? বস চেয়ারে বসে মন দিয়ে কিছু কাগজ একটা খামে গোছাচ্ছিল। স্যার, বিকাশ বলল কিছু বিশেষ দরকারে আমাকে ডাকছিলেন। ঠিকই বলেছ, বিশেষ দরকারই বটে। স্যার আমাকে হাত দেখিয়ে চেয়ারের দিকে বসতে বলে একটা খাম আমার হাতে দিল। এটা স্যার? এটার মধ্যে একটা চেক আছে, এটা নিয়ে কালকে তোমাকে নকশিগঞ্জে যেতে হবে। চেক নিয়ে? আমি ঠিক বুঝলাম না স্যার। আসলে তুমি যে পোস্টে 2 মাস ধরে কাজ করছো, ওই পোস্টে 2 মাস আগে নীলিমা নামে একটা মেয়ে কাজ করত। এই কোম্পানি দাঁড় করানোর পেছনে ওর বিশাল ভূমিকা ছিল। মেয়েটি ছিল যেমন সৎ, ঠিক তেমনই পরিশ্রমী। বাবাকে বাড়িতে একা রাখবে না বলে রোজ নকশিগঞ্জ থেকে যাতায়াত করত। কিন্তু হঠাৎ করেই অফিসে আসা বন্ধ হয়ে গেল। অফিসে আসছে না দেখে নীলিমার নাম্বারে কতবার ফোন করেছি, কিন্তু সব সময় সুইচ অফ বলছে। পরে ভেবেছি হয়তো বেটার অপরচুনিটি পেয়েছে, তাই ছেড়ে দিয়েছে। আমি যেন কষ্ট না পাই তাই আর কিছু বলেনি। ওর যা কোয়ালিটি, আমি জানতাম ও জীবনে অনেক উন্নতি করবে। এরপর তো তুমি কোম্পানিতে জয়েন করলে। তোমার আর আমার সকল ভাই বোনদের পরিশ্রম আর মেধার জন্য আমাদের কোম্পানি এতটা ভালো জায়গা নিয়েছে। 3টে নতুন প্রজেক্ট হাতে এসেছে। তাই ঠিক করেছি নীলিমাকে কিছু দিই। কোম্পানি যখন শুরু করেছিলাম তখনও অনেক কম মাইনেতে কাজ করে গেছে। আজ যখন ভালো জায়গাতে পৌঁছেছি, তখন ওর কৃতিত্বকে অস্বীকার করলে ঈশ্বর ক্ষমা করবে না। আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি কোম্পানিতে জয়েন করি আগের কাগজ ঘাঁটতি দেখেছি আমার পোস্টে আগে যে ছিল, মানে নীলিমা, কি ভালোভাবে কোম্পানির উন্নতির দিকটা দেখেছে। সে তো একদম ঠিক। আসলে বলুন না স্যার। আমি যাব ভেবেছিলাম, কিন্তু একটা বিশেষ কাজে আটকে পড়েছি। আর এই আনন্দ মুহূর্তে নীলিমার কৃতিত্বের স্বীকৃতি না দিলে তার কোনো মানেই হয় না। তাই তুমি যদি ওর বাড়িতে গিয়ে চেকটা জমা করে আসো তাহলে খুব ভালো হয়। নীলিমা যে পোস্টে কাজ করে গেছে আর এখন যে কাজ করছে, তার হাত থেকে সম্মান পাওয়ার অনুভূতি একদম অন্যরকম। তা তো বেশ, কবে যেতে হবে বলুন না। এই নাও, এটা হলো নীলিমার বাড়ির ঠিকানা। কালকে তো শনিবার, তুমি সকালে গিয়ে সন্ধ্যের মধ্যেই বাড়িতে চলে আসতে পারবে। আর রবিবার বিশ্রাম করে একেবারে সোমবার অফিসে জয়েন করবে। আর অবশ্যই ওখানে গিয়ে নীলিমার সাথে আমাকে কথা বলাবে। দুষ্টু মেয়েটাকে বকুনি দিতে হবে। অবশ্যই কথা বলাবো স্যার, নিশ্চিন্ত থাকুন। আমি তাহলে এবার বাড়িতে যাই স্যার। অবশ্যই সাবধানে যেও। পরের দিন সকাল সকাল রওনা দিলাম নকশিগঞ্জের নীলিমার বাড়ির উদ্দেশ্যে। নকশিগঞ্জ জায়গাটি হলো কৃষ্ণনগরের দিকে। ট্রেনে যেতে যেতে কেবল ভাবছিলাম নীলিমা কিভাবে কতটা কষ্ট করে একা একা রোজ এই পথে যাতায়াত করত। না জানি এমন কত নীলিমা নিজেকে এবং তার সংসারকে একটু ভালো রাখবে বলে কতই না কষ্ট করছে। এইসব ভেবেই নীলিমা তথা সকল মেয়েদের প্রতি আমার সম্মান কয়েক গুণ বেড়ে গেল। হঠাৎ ট্রেন একটা ফাঁকা মাঠের মাঝখানে দাঁড়িয়ে পড়ে। কামরার আরও কিছু মানুষের আলোচনা থেকে বুঝতে পারি অবস্থা সুবিধার নয়। এই এক ঝামেলা, কবে যে এই লাইন পাতার কাজ শেষ হবে কে জানে। এই কারণে রোজ বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে দেরি হয়ে যায়। প্রায় 2 ঘন্টা পর ট্রেন ধীরে ধীরে এগিয়ে চলল। আমি যখন নকশিগঞ্জে পৌঁছালাম তখন রাত 8টা। বুঝতে পারি আমার পুরো পরিকল্পনা মাটি হলো। আজ আর বাড়িতে ফেরা হবে না।
নীলিমাদের বাড়িতেই থাকতে হবে মনে হচ্ছে। স্টেশন থেকে বেরিয়ে দেখি গোটা দুয়েক রিক্সা দাঁড়িয়ে আছে। দাদা, প্রভাসপল্লী যাবেন? হ্যাঁ দাদা, কেন যাব না, উঠে আসুন। চটপট গিয়ে রিক্সাতে উঠলাম। রিক্সা চালকটি প্যাডেলে চাপ দিতে দিতে বলল, দাদা, আপনাকে এখানে নতুন মনে হচ্ছে। তা প্রভাসপল্লীতে কার বাড়িতে যাবেন বলুন না, তাহলে একদম বাড়ির গেট অবধি নামিয়ে দেব। তা দিলে তো খুব ভালোই হয়। নতুন মানুষ, এখানে পথঘাট তো চিনি না। তুমি আমাকে নীলিমা রায়ের বাড়িতে নামিয়ে দিও। ও আচ্ছা, ওর বাবার সাথে দেখা করবেন বুঝি? না না, নীলিমার সাথেই দেখা করব। নীলিমার সাথে কিভাবে দেখা করবেন? মৃত মানুষের সাথে আবার দেখা করা যায় নাকি? মৃত? মৃত মানে? এ কি, আপনি জানেন না নাকি? নীলিমা তো সুসাইড করে মারা গেছে, 2 মাসের ওপর হয়ে গেছে। এই কথাটা শুনে নিমেষে মনটা বিমর্ষ হয়ে গেল। নীলিমার মতো একটা মেয়ে সুসাইড করতে পারে যেন বিশ্বাসই হচ্ছিল না। এই জন্যই তবে ও আর অফিসে যায়নি। সুসাইড করলো, কিন্তু কেন? নীলিমা সুসাইড করলো কেন? ও আমি কি করে বলবো। নীলিমার বাবাটাও শুনেছি পাগলের মতো হয়ে গেছে, একা একাই কার সাথে যেন কথা বলে। আসলে রিক্সা চালকটি যেন কিছু বলতে গিয়েও জানা কিছু ভয়ের কাছে বশ্যতা স্বীকার করে চুপ করে গেল। কিছু সময়ের মধ্যেই একটা বাড়ির কাছে থামিয়ে রিক্সা চালকটি বলল, ওই যে নীলিমাদের বাড়ি। রিক্সা চালকটির ভাড়া মিটিয়ে বাড়িটার দিকে একবার ভালো করে দেখে বুঝলাম এক সময়ের ছোট্ট ছিমছাম বাড়িটা যেন তার প্রাণকে হারিয়ে কেবল অস্থিসার দেহ নিয়ে কোনো মতে দাঁড়িয়ে আছে। এগিয়ে গিয়ে দরজায় ধাক্কা দিলাম। একটা বয়স্ক লোক দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। আপনি কে? ঠিক চিনলাম না তো। প্রথম দেখাতেই বয়স্ক লোকটিকে দেখে বেশ খারাপ লাগলো। উস্কো খুস্কো চুল, খোঁচা খোঁচা দাড়ি, শরীরের প্রতি যে যত্ন নেয় না তা দেখলেই পরিষ্কার বোঝা যাচ্ছে। আসলে আমি কলকাতা থেকে আসছি, আপনার সাথে একটু দরকার আছে। ভিতরে আসতে পারি? হ্যাঁ, আসুন না। ঘরের ভিতরে ঢুকতেও ঘরের প্রতিও অবহেলার ছাপ বোঝা গেল। চারিপাশে জমে আছে ধুলো। আমাকে একটা চেয়ারে বসতে বলে লোকটি দাঁড়িয়ে রইলেন। আমি ব্যাগ থেকে খামটা লোকটির হাতে দিলাম। এটা কি? খুলে দেখুন, বুঝতে পারবেন। লোকটি খাম খুলে চেকের দিকে কিছু সময় চেয়ে থাকার পর জল ভরা চোখে জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকালো। এটা আপনার মেয়ের প্রাপ্য টাকা। অফিসের কেউ তো জানতই না যে নীলিমা সুসাইড করেছে। না না, আমার মেয়ে সুসাইড করেনি, ওকে খুন করা হয়েছে। মানে? এ আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিক বলছি। এখানকার পঞ্চায়েত প্রধানের ছেলে অনিকেত সোম আর তার 2 বন্ধু মিলে আমার মেয়েকে ধর্ষণ করে খুন করেছে। শুধুমাত্র প্রমাণের অভাবে ওরা আজও ঘুরে বেড়াচ্ছে, আর সবাই ভাবে আমার মেয়ে সুসাইড করেছে। আপনি কি করে জানলেন ওরাই নীলিমাকে মেরেছে? নীলিমা নিজে আমাকে বলেছে। তার মানে? হয়তো সবার মতোই তুমিও ভাবছো আমি পাগল, কিন্তু না, আমি পাগল নই। সত্যিটা জানতে চাইলে আজ রাতটা এখানে থাকতে হবে। আমিও মনে মনে ভাবছিলাম নীলিমা সুসাইড করতে পারে না, আর ওর বাবার আচরণ দেখেও মনে হচ্ছে না যে ওনার মানসিক কোনো সমস্যা আছে। আর এমনিতেই আজ বাড়িতে ফিরতে পারবো না, তাই রাতে থেকে দেখাই যাক না উনি কি দেখাতে চাইছেন। রাত তখন অনেক গভীর। নীলিমার বাবার সাথে অন্ধকার পথ ধরে এগিয়ে চললাম।
আপনি এদিকে কোথায় যাচ্ছেন? আসুন আমার সাথে, সব বুঝতে পারবেন। আরও কিছুটা চলার পর একটা মাঠের কাছে উপস্থিত হলাম দুজনে। চারিদিকে ঘন কালো অন্ধকারে ঢাকা। দূরে জঙ্গল থেকে ভেসে আসছে শিয়ালের চিৎকার। বয়স্ক লোকটি মাঠের মাঝখানে দাঁড়িয়ে অন্ধকারে তাকিয়ে বলল, আমি এসেছি মা, হায় হায় আমার সাথে দেখা কর। এমনভাবে 2-3 বার বলতেই ঘন অন্ধকার থেকে একটা ধোঁয়া দেখা দেয়। ধীরে ধীরে ধোঁয়াটা একটা চেহারার রূপ নেয়। নীলিমা, এবার আমার কথা বিশ্বাস হলো তো? নীলিমাকে চিনতে আমার ভুল হয়নি। অফিসের স্টাফ অ্যালবামে ওর ছবি আমি দেখেছি। আমাদের জানা জগতের বাইরেও যে অনেক কিছু আছে, আজ তা বুঝলাম। নীলিমা, আমি অপূর্ব। তুমি যে অফিসে যে পোস্টে কাজ করতে, সেখানে এখন আমি কাজ করি। আমাদের স্যার তোমার প্রশংসা করে। আমরা কেউ জানতাম না তুমি আর এই পৃথিবীতে নেই। স্যার আরও ভাবে তুমি কোনো বেটার অপরচুনিটি পেয়েছো। জীবনে অনেক কিছু করার ছিল, কিন্তু কিছু মানুষের জন্য তার হলো না। কি হয়েছিল তোমার সাথে? আমাকে বলো, আমি শুনবো। সেদিন অফিস থেকে ফিরতে বেশ অনেকটা রাত হয়ে গিয়েছিল। লাস্ট ট্রেনে স্টেশনে নেমে বাড়িতে ফিরছি। রাস্তার একপাশে বসে গ্রাম প্রধানের ছেলে অনিকেত আর ওর 2 বন্ধু মিলে নেশা করছিল। কি ফুলটসি, কোথা থেকে ফিরছো? এদিকে শোনো না। তিনজন মিলে আমার রাস্তা আটকে দাঁড়ায়। সামনে থেকে সরে দাঁড়াও, যেতে দাও আমাকে। এমন সময় অনিকেত আমার হাত ধরে টানতে থাকে। রাগে আমি ওর গালে চড় মেরে দিই। এত বড় সাহস তোর, তুই আমার গায়ে হাত তুলিস? আজ কি তোর বন্দোবস্ত করছি। এই তোরা দেখছিস কি? তোল এটাকে, নকশিগঞ্জের মাঠে নিয়ে চল। এরপর ওরা তিনজন আমাকে এই নকশিগঞ্জের মাঠে এনে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে। আমাকে বাঁচাও। আর এখানেই গলা টিপে মেরে ওই বটগাছে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেয়, যেন মৃত্যুটা সুইসাইড মনে হয়। আমার বাবা কখনোই বিশ্বাস করেনি যে আমি সুইসাইড করতে পারি। আমার মৃত্যুর 3 দিন পর একদিন রাতে বাবা এখানে আসে আর আমার দেখা পায়। আমার আত্মা এখনো এখানেই আটকে আছে, আমি এখনো উঠতে পারিনি। আমি সব শুনে অবাক হয়ে থাকি। আমি অনেকবার পুলিশের কাছে গিয়ে বলেছি নীলিমার আত্মা এখানেই আছে, কেউ আমার কথা বিশ্বাস করেনি। সবাই ভাবে আমি পাগল। নীলিমা, তুমি ওদের শাস্তি দিচ্ছ না কেন? আমি ওদের শাস্তি দিতে চাই, কিন্তু আমি এই জায়গা ছেড়ে তো বেরোতে পারি না। যদি আমি ওদের এখানে নিয়ে আসি? তুমি পারবে? অবশ্যই পারবো। ওরা কোথায় আড্ডা দেয় শুধু বলো, কালকে রাতেই ওদের এখানে আনবো। নীলিমার কথা মতো সেখানে গিয়ে উপস্থিত হলাম, যেখানে সবাই আড্ডা দেয়। আচ্ছা, এখানে নকশিগঞ্জের মাঠটা কোথায়? তুই কে বে? তোকে এখানে নতুন দেখছি। এত রাতে কি দরকার? আমি একটা পত্রিকা থেকে আসছি। আসলে নীলিমা খুনের বিষয়ে খবর পেয়েছি। নীলিমা খুন মানে? ও তো সুসাইড করেছে। না না, আমার কাছে খবর আছে নীলিমাকে খুন করা হয়েছে। তার খবর আজ রাতেই একজনের কাছে পাবো। সেই তো আমাকে নকশিগঞ্জের মাঠে দেখা করতে বলেছে। এইসব শুনে অনিকেত আর ওর 2 বন্ধুর নেশা যেন নিমেষে কেটে যায়। আমরা আপনাকে ওখানে নিয়ে যাচ্ছি, চলুন না। এরপর অনিকেত আর 2 বন্ধু আমাকে সঙ্গে নিয়ে নকশিগঞ্জের মাঠে উপস্থিত হয়। কোথায় সেই লোক? এখানে তো কেউ নেই। ঠিক এমন সময় অন্ধকার থেকে নীলিমার ছায়া দেখা দেয়। আমি আছি তো।
অনিকেত আর ওই দুই বন্ধু নীলিমার ছায়া দেখে ভয়ে চিৎকার করে ওঠে। নীলিমা অদৃশ্য শক্তি বলে ওদের তিনজনের গলা চেপে ধরে। খুব কষ্ট হচ্ছে, ছেড়ে দাও আমাকে। খুব কষ্ট হচ্ছে তো? আমার সেদিন কতটা কষ্ট হয়েছিল ভেবেছিলি? আমার মরার পর আমার বাবার কি হবে ভেবেছিলি? মেয়েদেরকে কেবল ভোগের বস্তুই ভেবেছিস? তাদের কি সম্মান দেওয়া যায় না? ছেড়ে দাও, আর ভুল হবে না। তোদের ছাড়লে আরো অনেক মেয়ের ক্ষতি হবে। এই বলি নীলিমা তিনজনের ঘাড় মটকে দেয়। তিনজনের নিষ্প্রাণ দেহ মাঠে পড়ে থাকে। নীলিমা হাসি মুখে আমার কাছে এগিয়ে এসে বলল, আজ তোমার জন্যই আমার মুক্তি হলো। ভালো থেকো, আর আমার বাবাকে দেখো। বাবা, তুমিও ভালো থেকো। আজ তোমার মেয়ে মুক্তি পেল। মা, নীলিমা, আমিও তাড়াতাড়ি তোর কাছে চলে যাব। নীলিমার বাবা চোখের জলে মেয়েকে বিদায় জানায়। নীলিমার ছায়া ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যায়। এই ঘটনার পরের দিন সকালে কিছুটা দুঃখ আর অনেকটা আনন্দ নিয়ে কলকাতাতে ফিরে আসি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।